ভোরেও ঘরের ভেতরটা অন্ধকার হয়েই থাকে। কোনো দিকে কোনো ফাঁক নেই আলো আসবার। একটিমাত্র জানালা আছে পশ্চিমের দিকে, কিন্তু সেটিও খুলবার জো নেই। জানালার ওপারেই সেই বাবরিকাটা মুসলমান ছোকরাটির বিড়ির দোকান। মাঝখানে মাত্র 1.5 হাত গলি। ইচ্ছে করলে একটু এগিয়ে এসে শিকের ফাঁক দিয়ে সে উমার আঁচলও টেনে ধরতে পারে। ইচ্ছা যে ওর করে না তা নয়, কিন্তু অতখানি সাহস আজও হয়নি। তবে হতে কতক্ষণ? স্পর্ধা ওর দিনের পর দিন বেড়েই যাচ্ছে। জানালা একটু খোলা পেলেই উমার দিকে তাকিয়ে সে হাসে, চোখের ইশারায় অনুরাগ জানায়। আজকাল শীষ দিয়ে গানও আরম্ভ করেছে। চোখে চোখ রাখি হায়রে। বৌদি সুলতা আধো সুরে বাকি কলিটুকু গেয়ে দেয়। তবু তারে ধরা যায় না। আহা, বেচারা হৃদয় ফেটে যাচ্ছে। ধরা তাকে একটুখানি দাও না ঠাকুরজি। উমা বলে, মরো তুমি, এত দয়া থাকে তুমি ধরা দিলেই পারো। সুলতা বলে, আহা, আমাকে তো আর চায় না, জানে কি না যে আমার একজন আছে। উমা চুপ করে যায়। একজন তার নেই। বিয়ের বছর 2 মধ্যেই সে বিদায় নিয়েছে। সুলতা বুঝতে পারে কথাটি ভালো হয়নি, কিন্তু প্রতি মুহূর্তে অত হিসেব করে করে কি আর কথা বলা যায় না? বলতে ভালো লাগে। তবু সুলতা কথাটা আবার ঘুরিয়ে নেয়। তাছাড়া আমি ধরা দিলে তোমার দাদার দশাটি কি হবে তা ভাবো দেখি। উমা বিরক্ত হয়ে বলে, থাক বৌদি, ওসব ইতর রসিকতা আমার ভালো লাগে না। দাদাকে বলো না বাড়িটা বদলাতে। মা গো, এমন পাড়ায় ভদ্রলোক থাকে? আর এখানে এসেছি তো 6 মাস হয়ে গেল। এর মধ্যে অন্য কোনো জায়গা পাওয়া গেল না শহরে? সুলতাও বিরক্ত হয়। পাওয়া গেলে কি আর সাত করে এখানে কেউ থাকে ঠাকুরঝি? ভালো বাড়িতে থাকবার ইচ্ছে সকলেরই করে, কিন্তু দেখছো তো চোখে, মরবরে কি সময় আছে মানুষটার? উমা চুপ করে থাকে। দাদা সম্বন্ধে কিছু বললেই বৌদি ভয়ঙ্কর বিরক্ত। দাদার ওপর অভিমান করবারও যেন কোনো অধিকার নেই উমার। তাকে ভালোও বলবে বৌদি, মন্দও বলবে বৌদি। কেবল উমাই কিছু বলতে পারবে না। সংসারে কেবল উমারই সব কথা একেবারে অবান্তর। বেলা 9টায় টিউশনি শেষ করে ঘরে ফিরল প্রফুল্ল। এই 1 ঘন্টার মধ্যে নিয়ে খেয়ে 10 মিনিট পথ উল্টো হেঁটে ট্রাম ডিপোতে পৌঁছে সেখান থেকে অফিসে ট্রাম ধরতে হবে। কেননা মাঝপথ থেকে ট্রামে ওঠা এক মল্লযুদ্ধের ব্যাপার। যুদ্ধে সব দিনই যে জয়ী হওয়া যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া 1 সপ্তাহের মধ্যেই একদিন গেছে পকেট কাটা, আর একদিনের হাতাহাতির ফলে নতুন কেনা জামার হাতটা নিশ্চিহ্ন হয়েছে। সুতরাং কিছুদিন থেকে প্রফুল্ল হাঁটতে শুরু করেছে। এতে খানিকটা হাঁটতে হয় বটে, কিন্তু ভেতরে গিয়ে নির্বিবাদে বসে যাওয়া যায়। প্রফুল্ল ঘরে ঢুকে জানলাটা খুলে দিতে দিতে স্ত্রীকে বলল, দিন দুপুরে কি ডাকাত পড়বে নাকি ঘরে? এমন গরম আর অন্ধকারের মধ্যে দৌড় জানালা বন্ধ করে কি দম আটকে মরবে? সুলতা ঝঙ্কার দিয়ে উঠল, মরলে তো বাঁচতুম, কিন্তু তুমি ভেবেছ কি অন্য কোথাও ঘরদোর দেখবে না? এ হতচ্ছাড়া পাড়াতেই চিরটাকাল কাটিয়ে যাব? স্ত্রীর কথায় কোনো জবাব না দিয়ে প্রফুল্ল বোনের দিকে তাকায়। আজও আবার বাদরামি করেছে নাকি ছোড়াটা? কাল যে অত করে ধমক দিলাম, তাতেও আক্কেল হলো না? উমা মনে মনে কেমন যেন একটু লজ্জা বোধ করে। কথাটা দাদা বৌদির কাছে শুনলেই পারতেন, সরাসরি তাকে কেন জিজ্ঞেস করছেন? সুলতার আক্রোশ যায়নি। বলল, ধমক? ধমক দিতে তুমি জানো? ধমক দেওয়ার মতো জোর আছে তোমার গলায়? যতটুকু ছিল তোমার সঙ্গে ঝগড়া করেই তা গেছে। উমা বিরক্ত হয়ে বলে, চান করতে যাও দাদা, অফিসে কিন্তু আজ আবার লেট হয়ে যাবে। প্রফুল্ল বলে, ধুত্তর অফিস, চল উমা, দেশের বাড়িতে গিয়ে থাকি। 40 টাকার শহুরে জীবন আর নয়।
2-4 বিঘা জমি যা আছে চাষাবাদ করে খাবো। উমা মনে মনে হাসে। অফিসে লেট হওয়ার সম্ভাবনা দেখলেই এ কথা প্রফুল্ল প্রায়ই বলে। এখনও মাঝে মাঝে দেশের বাড়িতে ফিরে যেতে চায় প্রফুল্ল। এখনও এক মন তার গায়ের জন্য কাঁদে, কিন্তু আরেক মন ফেরে গলিতে এসে বাসা বাঁধে। অফিসে বেরোবার মুখে প্রফুল্ল উমাকে ভরসা দিয়ে যায়। তুই ভাবিস নে উমা, ছোড়াটা আবার যদি কোনো অভদ্রতা করে আমি এবার নিশ্চয়ই পুলিশে খবর দেব। উমা ভাইপোকে ঘুম পাড়াতে পাড়াতে ঘাড় নাড়ে, কথা বলে না। প্রফুল্ল বাড়ি থেকে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দোকানে বসে হামিদ আবার শেষ দিয়ে গান জুড়ে দেয়। জানলাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তা যাক, কিন্তু কান তো আর বন্ধ করতে পারবে না। আশ্চর্য, এতদিন ধরে এত চেষ্টা করছে হামিদ, কিন্তু মেয়েটার মন মোটে টলে না। অবশ্য পয়সা ব্যয় করলে পাড়ায় মেয়ের অভাব নেই, ওই বয়সে যথেষ্ট মেয়ে আছে, কিন্তু ওই রকম মুখ, ওই রকম চোখের দৃষ্টি যার কারোরই নেই। এমন রূপ, এমন চেহারা থাকা সত্ত্বেও এত বেরসিক কেন মেয়েটা? তার সঙ্গে চোখাচোখি হলেই ক্রুদ্ধ বিরক্ত মুখে সশব্দে জানলাটা বন্ধ করে দেয়। ওই মুখে কি বিরক্ত মানায়? মানায় ওই চোখের অমন কড়া শাসনের ভঙ্গি? মোলায়েম করে একটু হাসলে না জানি আরও কত সুন্দর দেখাতো মেয়েটিকে। ও নিজেও বোধহয় সে কথা জানে না। ছোট্ট আশিটুকু সামনে নিয়ে হামিদ তার বাবরি চুলগুলি বারবার করে আঁচড়ায়। বিড়ির পাতা কাটা কাঁচিটা দিয়ে কচি গোফের বাড়ন্ত রঙগুলি ছেঁটে ছেঁটে দেয়। দেখা যাক আরও 2-4 দিন। ভালোই ভালো মেয়েটা যদি রাজি হয়ে যায় তো ভালো, না হলে একদিন জোর করে খিল ভেঙে ঢুকবে গিয়ে ওর ঘরে। চেনে না তো হামিদকে। হামিদের উৎপাতের ভয়ে পারতপক্ষে এ ঘরে আসে না উমা। ভেতরের দিকের ঘরগুলির সামনে যে লম্বা একফালি বারান্দা আছে, চিলতে চিলতে করে বাড়িওয়ালা তা প্রত্যেক ভাড়াটেকে বাটোয়ারা করে দিয়েছে। সে 2 হাত 2.5 হাত জায়গায় তোলা উনুনে রান্না করতে হয়। উমাদের বারান্দা নেই, ঘরের সামনে সদর দরজার রাস্তা। ভুবনবাবু ঘরের ভাড়া নিয়মিত দিতে পারেন না। তার শাস্তি হিসেবে রান্নার জায়গার অর্ধাংশ প্রফুল্লদের দিতে হয়েছে। সকাল সন্ধ্যায় রান্নায় সময়টা উমার সেখানেই কাটে। কোলের কাঁদুনে ছেলেটাকে নিয়ে বৌদির কষ্ট হয়। অফিসের ভাত তাড়াতাড়ি করে দিতে পারে না, তাই উমাই প্রায় রোজ আসে রাঁধতে। মাছের রান্না শেষ করে উনুন লেপে নিজের জন্য আবার আলাদা করে রেঁধে নিতে হয়। শোয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা হয়নি। বাড়িওয়ালার বুড়ো মা ছোট ছোট নাতি নাতনিদের নিয়ে দোতলার কোণের ঘরটায় থাকে। রাত্রে সেইখানে গিয়ে বিছানা পাতে উমা। বুড়ি বলে, তোর কোনো ভয় নেই মা, আমার পাশে নিশ্চিন্তে শুয়ে ঘুমো, কেউ তোর চুলের ডগাটুকুও ছুঁতে পারবে না। শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত তবু ঘুম আসতে চায় না উমার। বাড়িওয়ালা উঠে মাঝে মাঝে বাইরে যায়, আর তার চটি জুতোর শব্দে বুকের মধ্যে অকারণে উমার ঢিপ ঢিপ করতে থাকে। বারবার ঘুম ভেঙে যায়। এক একবার মনে হয় এর চেয়ে শ্বশুর বাড়িতে থাকাই ভালো ছিল, কিন্তু থাকবে কি করে? সেখানে শাশুড়ি আর ভাসুর তাকে 2 চোখে দেখতে পারলেন না। তাতে ক্ষতি ছিল না, দেবরটি 2 চোখ ভরে দেখতে চাইল, তাতেই হলো বিপত্তি। সুলতা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, ঠাকুরঝি, তোমার কিন্তু ভাই একটু বাড়াবাড়িও আছে। দুপুরবেলা তো নিজেদের ঘরে এসে ঘুমোতে পারো, ওর দিকে না তাকালেই হলো, না শুনলেই ওর শীষ দেওয়া গান। উমা চুপ করে থাকে। সুলতা তো জানে না, কপাল যাদের পোড়া অত সহজে তারা ছাড়া পায় না। কেবল না শুনলে ও না তাকালেই হয় না, অন্যের তাকানো শোনানোর জবাবদিহিও দিতে হয়। কিন্তু তবু সুলতা সেদিন জোর করেই উমাকে ধরে নিয়ে এলো। তোমার পায়ে পড়ি ঠাকুরঝি, সারাদিন তুমি এ ঘর ও ঘর করতে পারবে না,
থাকো আমার পাশে শুয়ে, কে তোমার কি করতে পারে আমি দেখি। তারপর ঘরের জানালাটা খুলে দিল সুলতা। দিন রাত জানালা বন্ধ রাখতে রাখতে ভেতরটায় ভ্যাপসা গন্ধ হয়ে গেছে। সুলতা ছেলে কোলে নিয়ে অঘরে ঘুমোয়, কিন্তু উমার ঘুম পায় না। সে যে এ ঘরে এসেছে কি করে টের পেয়ে গেছে ঝোঁড়াটা, শীষ দিয়ে আবার গান ধরেছে। উমা উঠে জানলাটা বন্ধ করতে গেল। হামিদ বোধহয় এই চেয়েছিল। উমা যে জানালার ধারে এলো, হামিদ এক বাক্স সাবান আর তরল আলতা উঁচু করে তাকে তুলে দেখালো। হামিদ কিছুদিন ধরে জিনিসগুলি কিনে রেখেছিল। আলতা সাবানের লোভ কোনো মেয়ে সম্বরণ করতে পারে না। কিন্তু উমা যখন তারপরেও সশব্দে আগের মতোই জানালা বন্ধ করে দিল, হামিদের মনে হলো তার হৃৎপিণ্ডটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এমন নিষ্ঠুরে মেয়েজাতটা, ওদের কেবল ওপরটাই নরম, ভেতরটা শক্ত পাথর ছাড়া কি কিছু নয়। প্রফুল্ল বাড়ি এসে সব শুনে গম্ভীর হয়ে গেল। আর তো চুপ করে থাকা চলে না, বাড়ি এবার বদলাতেই হলো। কিন্তু বদলাবার চেষ্টা কি আর সে করে না? করলে হবে কি? কারোর মুখে এমন কথা শোনা যায় না যে অমুক জায়গায় আছে একখানা ঘর। কিন্তু বাড়ি বদলাতে পারুক আর না পারুক, ছোড়াটাকে সমুচিত শিক্ষা দেওয়া দরকার। দিনের পর দিন ও যে ক্রমেই প্রশ্রয় পেয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষা দেওয়ার ব্যাপারেও প্রফুল্ল খুব ভেবে দেখেছে। এ নিয়ে হইচই হাঙ্গামা করে লাভ নেই। পাড়া ভরে গুন্ডার বদমাশের আড্ডা। তাছাড়া এবারে লোকের প্রকৃতিও সে জানে। সাহস করে কেউ হামিদের গায়ে হাত দেয় না। সামনে লোক দেখানো একটু ধমক টমক হয়তো দেবে, কিন্তু আড়ালে গিয়ে মুচকে হাসবে আর বলবে, এক হাতে কি আর তালি বাজে মশাই। কিন্তু আজ আর প্রফুল্ল সহ্য হলো না। হামিদের বিড়ির দোকানের সামনে গিয়ে বলল, হারামজাদা বদমাস, তোমাকে আমি পুলিশে দেব, তবে ছাড়ব। হামিদ মনে মনে হাসল। রোজ দেখে দেখে লোকটিকে সে চিনেছে। সকালবেলায় ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, সন্ধ্যায় গড়াতে গড়াতে আসে, কখনো কোনো দিকে তাকায় না। সকালে থাকে না সময়, সন্ধ্যায় থাকে না সামর্থ্য। হামিদ নিতান্ত নিরীহ ভঙ্গিতে বলল, মাথা গরম করেন কেন বাবু? আমি তো কেবল বিড়ি বাঁধি আর বেচি। পুলিশ কেন আসবে এখানে? যদি আসে তো বিড়ির লোভে আসবে। ভারী মিঠে কড়া বিড়ি আমার, আপনি তো কোনো দিন খেয়ে দেখলেন না। কথাটা কেবল পরিহাস করে যে হামিদ বলে তা নয়। মাঝে মাঝে ভারী স্বাদ যায় প্রফুল্লকে তার নিজের হাতে বাঁধা বিড়ি খাওয়াতে। শত হলেও প্রফুল্ল তো মেয়েটির দাদা। আচ্ছা, তোমার স্যাবলামি আমি বের করছি, দাঁড়াও। দাঁত কিড়মিড় করতে করতে প্রফুল্ল ফিরে আসে। জানালায় দেখা না পেলেও পথে মাঝে মাঝে উমাকে হামিদ দেখতে পায়। তার দোকানের সামনে দিয়ে একটা বুড়ির সঙ্গে উমা কোনো কোনো দিন নাইতে যায় গঙ্গায়। ফেরবার পথে তার সুন্দর ছোট কপালে শ্বেত চন্দনের ছাপ দেখে হামিদ মনে মনে ভাবে, মুসলমান বিড়িওয়ালা না হয়ে গঙ্গার ঘাটের ঠাকুর হয়ে জন্মালে আর কিছু না হোক ওই কপালে নিজের হাতে সে চন্দনের তিলক তো পরিয়ে দিতে পারত। হঠাৎ সেদিন তার চোখে পড়ল মেয়েটির পরনের কাপড়খানা শতচ্ছিন্ন, গিট ছাড়া আর কিছু দেখা যায় না। যে কাপড়খানা পুটুলির মতো হাতে করে নিচ্ছে সেখানেরও একই দশা। পরের কয়েকদিন মেয়েটিকে আর গঙ্গায় যেতে দেখা গেল না। হামিদ সব বুঝতে পারল। কাপড় নেই শহরে, একথা অনেককে বলাবলি করতে শুনেছে, কিন্তু আজ এই প্রথম যেন সে স্বচক্ষে তা দেখতে পেল। না থাকবার বেদনাটা এই প্রথম বিঁধল হৃদয়ে। ছি ছি, কেন মিছিমিছি আলতার সাবান সে কিনেছিল? কাপড়ের কথাটা কেন তার মনে হয়নি? কেন চোখে পড়েনি? পরদিন কে একটা কাজে জানলার কাছে আসতেই উমার সুলতার চোখে পড়ল। হামিদ একখানা লাল ডুরে শাড়ি তাদের উঁচু করে তুলে দেখাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে। সুলতা বলল, আহা,
দিচ্ছি যখন হাত পেতে নাওই না ঠাকুরঝি। উমা কঠিন ভঙ্গিতে বলল, বৌদি, ইতরতার কি সীমা নেই তোমার? তারপর উমা জানালাটা ফের বন্ধ করে দিল। বাসায় এসে খবরটা শুনে প্রফুল্ল কিন্তু আজ আর তেমন চটল না। বলল, বোধহয় চোরাবাজার থেকে কিনেছে, এখন চড়া দামে বিক্রি করতে চায়। আচ্ছা দাঁড়াও দেখি খোঁজ নিয়ে, যদি ধরা যায় মন্দ কি। শাড়িখানি নিজের হাতে উমাকে পৌঁছে দিতে পারলেই সবচেয়ে আনন্দ হতো হামিদের। কিন্তু তেমন সুবিধা তো শিগগির হবে না। মেয়েটা তাকে দেখলেই পালায়। দেওয়া যাক ওর দাদার মারফতেই। বিনা পয়সায় দিতে পারলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু ইব্রাহিম শেখ ওই শাড়িখানার জন্য পুরোপুরি 10টা টাকা তার কাছ থেকে নিয়েছে। আজ বাদে কালকের হোটেল খরচাটাও হামিদের কাছে আর নেই। হামিদ বলল, 10 টাকা দিন বাবু, কেনা দামেই দিচ্ছি আপনাকে। মনে মনে ভাবল, বিনা দামে যদি দিতে পারতাম। প্রফুল্ল তবু দর করে, 10 টাকা? মাথায় বাড়ি দিতে চাস নাকি তুই? দেব একবার পুলিশে খবর। অগত্যা 9 টাকায় রফা করতে হয়। বেচতে তাকে যে হবেই। লোকসানে না বেচলেই কি লোকসান সে ঠেকাতে পারবে? কিন্তু পরদিন সবিস্ময়ে হামিদ দেখতে পেল দূরে শাড়িখানা উমা পরেনি। তার বৌদি সেখানা পরে ছেলে কোলে নিয়ে ঘর ভরে ঘুরে বেড়াচ্ছে। হামিদের মনে যে জ্বালা ধরল, 100 টাকা লোকসানে তা হয় না। তলে তলে তাহলে এই শয়তানি ছিল ওদের মনে? আচ্ছা, হামিদও দেখে নিচ্ছে। তারপর থেকে হাসিতে, দৃষ্টিতে, অশ্লীল সুরের গানে হামিদের প্রণয় নিবেদন স্পষ্টতর হল, উচ্চতর হল এবং অবিশ্রাম গতিতে চলতে লাগল। দোকানের সামনে দিয়ে ফের ওকে একবার যেতে দেখলে হয়। হাত ধরে উমাকে সে টেনে আনবে ভেতরে। দেখবে কে তার কি করতে পারে। সুলতার বাপের বাসা বেনেটোলায়। ষষ্ঠী পুজোর দিন সকালবেলায় সুলতার ভাই নিতাই এলো সবাইকে নিতে। চলো দিদি। এখনই? বলিস কি রে, তোর জামাইবাবু অফিসে যাবে না? রেঁধে বেড়ে দিতে হবে না তাকে? উমা বলল, তাতে কি, তুমি যাও বৌদি, আমি দেখব সব। নিতাই বলল, তাই বুঝি ভেবেছেন উমাদি? দেখবার জন্য আপনাকে রেখে যাচ্ছি। চলুন চলুন, চটপট তৈরি হয়ে নিন। সুলতা বলল, চলো ঠাকুরঝি। প্রফুল্ল বলল, আমার জন্য ভাবিস নি, একবেলা হোটেলে চালিয়ে নেব। নিতাই বলল, আহা, কেন আবার মিছিমিছি হোটেলে খরচ করতে যাবেন? ওবেলা তো নিমন্ত্রণেই যাচ্ছেন। কিন্তু নিতাই কি পাগল হয়েছে? উমার কি জো আছে যাওয়ার? নিতাই বলল, কেন, কি হয়েছে উমাদি? হবে আবার কি, শরীর ভালো নেই ভাই। প্রফুল্লও একটু যেন অসন্তুষ্টভাবে বলল, কেন, কি হয়েছে তোর শরীরে? তারপর উমার দিকে তাকিয়ে কি যেন বুঝতে পেরে প্রফুল্ল বলল, যাও তো নিতাই, 2টো সিগারেট নিয়ে এসে তো সামনের দোকান থেকে, এই নাও পয়সা। নিতাই বেরিয়ে গেলে প্রফুল্ল বলল, তুই আমার ধোয়া কাপড়খানা পরে যা। চুল পেরে কাপড়ে তো দোষ নেই। উমা ম্লান একটু হাসল। আর তুমি, তুমি বুঝি ওই পাজামা পরে যাবে জামাই ষষ্ঠীতে? উমা ঘর থেকে বেরিয়ে রান্নার আয়োজন করতে বসল এবং কারো ডাকাডাকিতেই আর ফিরল না। সুলতা মনে মনে লজ্জিত হলো, ক্ষুব্ধ হলো। কিন্তু শরীর ভালো না থাকার অছিলায় সে তো আর না গিয়ে পারে না। কাপড় কি তারই আছে? 8 পৌরের মধ্যে সেদিনের কেনা ওই ডুরে শাড়িখানায় কেবল আসত। কিন্তু তা পরে তো আর বেরোনো যায় না। বাপমায় ভাববে একবারেই ফকির হয়ে গেছে। বাক্স ঘেটে অবশেষে একখানা অত্যন্ত পুরনো শাড়ি বেরুলো। পরে যাওয়া যায়, কিন্তু অতি সাবধানে চলাফেরা করতে হবে। ফেঁসে যাওয়ার আশঙ্কা প্রতি মুহূর্তে। সুলতার যাওয়ার খানিক পরেই খেয়ে দিয়ে প্রফুল্লও বেরিয়ে গেল অফিসে। উমা
চান করে কেবল কাপড় বদলেছে। বাড়িওয়ালার মা বললেন, হা 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 হা, নেয়ে উঠলি মা? পিন্টুকে যদি নাইয়ে দিতিস একটু, ওর মা তো হাসপাতালে দিব্যি আছে, যত জ্বালা হয়েছে আমার। অপ্রসন্নতা চেপে উমা বলল, তাতে কি মা, পাঠিয়ে দিন, আমিই দিচ্ছি ওকে নাইয়ে। কিন্তু 5-6 বছরের ছেলে হলে কি হবে? পিন্টু একেবারে বদমাইশের হাঁড়ি। ওর মাথায় এক ঘটি জল ঢালতে না ঢালতে ও সমস্ত বালতির জল দিল উমার গায়ে ছিটিয়ে। পিন্টুকে নাওয়াতে গিয়ে উমা নিজেই আরেকবার নেয়ে উঠল। একখানা মাত্র কাপড় আছে শুকনো, বৌদির সেই ডুরে শাড়িখানা। ঘরে এসে আলনা থেকে পেড়ে নিয়ে ভিজে কাপড় বদলে ফেলল উমা। কিন্তু এখানা পরে সকলের সামনে গিয়ে খেতে বসতে লজ্জা করে। একটু দেরি করলেই আগের ভিজে কাপড়খানা শুকিয়ে যাবে। সমস্ত ঘরটা অগোছালো। বাপের বাড়ি যাওয়ার আগে ছেলেকে সাজিয়েছে, নিজেকে সাজিয়েছে, কিন্তু ঘরটা একটু সেরে তেড়ে রেখে যাওয়ার বৌদির সময় হয়নি। কেন, উমাই তো আছে, বলিহারি মানুষের আক্কেল। অপ্রসন্ন মুখে উমা ঘরটা ঝাড় দিতে লাগল। তারপর সুলতার প্রসাধন পর্বের শেষে যা সামান্য আবর্জনা জমেছিল ঘরে, সব জড়ো করে জানলার একটা পাট খুলে দুটো শিকের ভেতর দিয়ে হাত গলিয়ে সেগুলো ফেলে দিল রাস্তায়। হামিদ যেন এতক্ষণ তাকে তাকে ছিল। উমার সাড়া পাওয়া মাত্রই বিড়ি বাঁধা বন্ধ রেখে দু চোখ তুলে জানালা দিকে তাকালো। মুহূর্তকাল মুগ্ধভাবে তাকিয়েই রইল। তারপর প্রসন্ন কণ্ঠে বলল, হ্যাঁ, এবার ঠিক হয়েছে, চমৎকার মানিয়েছে এবার। উমা চমকে উঠে জানালা বন্ধ করে সরে এলো ওখান থেকে। লোকটা আরও কি করে বসবে ঠিক কি? ভয়ে বুকের ভিতরটা কাঁপতে লাগল। কিন্তু আশ্চর্য, হামিদ আজ আর শীষ দিয়ে উঠল না, অশ্লীল সুরে গানও ধরল না, চুপ করেই রইল। তবু উমার দুই কান ভরে একটি মৃদুকণ্ঠ বারবার ধ্বনিত হতে লাগল, চমৎকার মানিয়েছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, যথাস্থান। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।